প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর নজরুল ইসলাম, প্রফেসর, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর নজরুল, আপনি জানেন যে ফ্যাসিস্ট হাসিনার সময় বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি বলতে কিছু ছিল না। দিল্লির নির্দেশ অনুযায়ী হাসিনা তার পররাষ্ট্রনীতি চালাতেন। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করে। পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্ক তৈরি হয়। আমরা দেখলাম ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সহ বেশ কিছু সিনিয়র কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা যে দিল্লিকে অস্বস্তিতে ফেলছে তা আমরা সহজে বুঝতে পারছি। এবং আমরা লক্ষ্য করলাম যে ইন্ডিয়ার মিডিয়ায় এই বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে এটা হাপিত্তেশ করছে, বিশুদ্গার করছে, কেউ কেউ হতাশাও ব্যক্ত করছে। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত সবসময়ই চেয়েছে একটা দুর্বল বাংলাদেশ থাকুক, যাতে করে তারা ডমিনেট করতে পারে। এবং যেহেতু বাংলাদেশের সাথে ভারতের জিওগ্রাফিক্যাল কন্টিগিউটি রয়েছে, লাগোয়া, আমাদের একটা দীর্ঘ একটা বর্ডার রয়েছে, তো কাজে ভারতের কিছু কিছু কনসার্ন আছে। কিন্তু ভারত যেভাবে ডমিনেট করছে, বিশেষ করে গত 15 বছর, এখন আর সেটা করতে পারছে না, যেহেতু এখন আর সেই সরকারটি নেই। তো কাজেই তাদের দিক থেকে মনক্ষুণ্ণ হওয়ার এখন যথেষ্ট কারণ আছে। তো এখন বাংলাদেশ তাহলে কি করবে? বাংলাদেশ করবে স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ যাদের সাথে সম্পর্ক উন্নয়ন করলে বা সম্পর্ক তৈরি করলে তাদের স্বার্থ রক্ষা হয়। এবং আপনি জানেন যে পররাষ্ট্রনীতির একটি মূল কথাই হচ্ছে যে ইন্টারেস্টের বাইরে কিছু না। এই কারণে আরেকটা কথা বলা হয় যে পররাষ্ট্রনীতিতে স্থায়ী শত্রু এবং স্থায়ী মিত্র বলতে থাকে না। আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গ্রেট ব্রিটেন তৎকালীন, এখন যে ইউকে, তাদের সাথে যুদ্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করছে। ভিয়েতনামের সাথে যাওয়া হচ্ছে, আমরা জানি এরকম হয়েছে। এবং এখন তাদের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং এমনকি ইউরোপের দেশগুলি 100 বছরের, 130 বছরের, 80 বছরের যুদ্ধ তারা করেছে একটি দেশ আরেকটি দেশের সাথে, যেটাকে বলে গ্রেট ওয়ার তারা করেছে। তো কাজেই এরপরে তারা এখন সম্পর্ক নর্মালাইজ করছে তাদের স্বার্থে, প্রত্যেকের স্বার্থে। তো কাজেই আমাদের তো সেটাই করতে হবে। তো পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীনতা লাভ করছি, এটা বাস্তবতা, এটা সত্য। কিন্তু ওই ইস্যুটাকে ধরে এখন আমরা আমাদের সম্পর্কটাকে নর্মালাইজ করব না বা আমাদের সম্পর্কটাকে তিক্ত রাখবো, এটা আমাদের স্বার্থের জন্য সহায়ক হবে না, আমাদের পক্ষে যাবে না। মানে ইন্ডিয়ার কনসার্নটা হচ্ছে যে পাকিস্তানের সাথে যেহেতু ইন্ডিয়ার টেনশন আছে, স্বাভাবিকভাবে ইন্ডিয়া চায় যে বাংলাদেশের সাথে যাতে পাকিস্তানের কোনো সম্পর্ক না হয়। কিন্তু এই চাওয়াটা অন্যায্য, এই চাওয়াটা অন্যায়। তার কারণ হচ্ছে বাংলাদেশ কার সাথে সম্পর্ক করবে না করবে এটা বাংলাদেশ ডিসাইড করবে। ইন্ডিয়া দেখতে পারে যে ইন্ডিয়ার স্বার্থ কিভাবে রক্ষা করা যায়, সেটা তারা দেখবে, তাদের পয়েন্ট অফ ভিউতে সেটা তারা দেখতেই পারে যে কোন দেশের সাথে সে স্বার্থ এই সম্পর্ক তৈরি করবে, কোন দেশের সাথে কম করবে, বেশি করবে না, এটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশ কার সাথে সম্পর্ক তৈরি করবে সেটা তো ইন্ডিয়ার কনসার্ন হওয়ার কথা না। বাংলাদেশ কার সাথে সম্পর্ক তৈরি করবে এটা বাংলাদেশের যারা ফরেন পলিসি মেকার্স আছে, ফরেন পলিসি ফর্মুলেটার্স আছে, তারা এটা ঠিক করবে। এবং এইটাই আমার মনে হয় হচ্ছে। তো কাজেই এখন বাংলাদেশের ইটা কোথায়, মানে কনসার্নের জায়গাটা কোথায়? আমাদের সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে সিকিউরিটির একটা জায়গা। এখন এই সিকিউরিটি বা এই নিরাপত্তা আমরা প্রিজার্ভ করতে পারবো কাদের সাথে সম্পর্ক তৈরি করলে? তো খুব স্বাভাবিকভাবে এটা তো সায়েন্স না, মানে রকেট সায়েন্স না, এবং পিএইচডি করারও দরকার নাই। আমাদের সাথে ইন্ডিয়ার বর্ডার, আমাদের যদি 1 নম্বর সিকিউরিটি থ্রেট থাকে তাহলে সেটা হতে পারে একমাত্র ইন্ডিয়া। এবং কেউ যদি বাংলাদেশের উপরে অ্যাটাক করে, সেটা ইন্ডিয়া ছাড়া কেউ করবে না। আমরা বলছি না যে ইন্ডিয়াই বাংলাদেশের উপরে অ্যাটাক করবে, যদি কখনো এরকম হয় হাইপোথেটিক্যালি, তাহলে সেটা ইন্ডিয়ার কাছ থেকে হতে পারে। তো কাজেই তাহলে এখন আমরা আমাদের যে একটা ক্ষুদ্র রাষ্ট্র, আমরা স্মল স্টেট, এখন স্মল স্টেটের সিকিউরিটি এনশিওর করতে গেলে যে স্মল স্টেট নিয়ে যারা কাজ করছেন স্কলাররা, তারা অনেক পথ বাতলিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে যে নেগোসিয়েশনস এবং ডিপ্লোমেসি, যে ডিপ্লোমেসি করতে হবে এই সকল দেশের সাথে, যে সকল দেশের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকলেই আমরা এই সিকিউরিটি থ্রেটটাকে জেপার্ডাইজ করে দিতে পারবো অথবা থ্রোট করে দিতে পারবো। তো এক্ষেত্রে এখন পাকিস্তান মানে একটা শক্তি, পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে, আমাদের নিউক্লিয়ার পাওয়ার নাই। আমি তো মনে করি বরং বাংলাদেশের আস্তে আস্তে উচিত
যে নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী কিভাবে হওয়া যায় সেই চিন্তা করা। কারণ আজকে আমরা এই যে ছোট আছি, আমরা কি সারা জীবনে এরকম ছোট থাকবো নাকি? আর ছোট মানে জিওগ্রাফিক্যালি ছোট হলে একটা রাষ্ট্র ছোট হয় না। আপনি ইসরায়েলের কথা দেখেন, ইসরায়েল তো একটা ছোট, একেবারে জনসংখ্যাও কম, তারপরে ছোট একটা রাষ্ট্র, জিওগ্রাফিক্যালি অন্তত ছোট রাষ্ট্র, কিন্তু ইসরায়েলকে তো পৃথিবীতে হিসাব করা হয় এবং ইসরায়েলকে একটা পৃথিবীর অন্যতম একটা সামরিক শক্তিধর দেশ হিসেবে মনে করা হয়। তার মানে তাহলে আপনি যদি সিকিউরিটির কথা চিন্তা করেন, তাহলে আমাদেরকে তো ওই পথে হাঁটতে হবে যে আমাদের সিকিউরিটি কীভাবে এনশিওর হবে। তো সেই কারণে আমি তো বরং মনে করি যে পাকিস্তান, চায়না বা অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা, সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আমরা ভারতের সাথেও সম্পর্ক অনুন্নয়ন করতে চাই না বা সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু ভারতের সাথে বা অন্য কোনো যে কোনো দেশের সাথে সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্কটা হবে মর্যাদার ভিত্তিতে। এখন কেউ যদি আমাদেরকে শুধু ডিকটেট করতে চায় অথবা ডমিনেট করতে চায়, সেটা অন্যায্য, সেটা অন্যায়। বাংলাদেশের এখন সামনের দিকে তাকানোর ব্যাপার রয়েছে, ভবিষ্যৎ দেখার ব্যাপার রয়েছে। বাংলাদেশ এখন ক্ষুদ্র না, বাংলাদেশ এখন ছোট না। তো কাজেই বাংলাদেশ এক আধুনিক দুনিয়াতে একটি শক্তিশালী এবং একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই এই বিষয়ে চিন্তা করা দরকার। খাজা মাইনুদ্দিন, আমরা লক্ষ্য করছি গত 1 বছর ধরে ভারত অনেকটা ট্রমাটাইজড হয়ে গিয়েছে। একটা কারণও রয়েছে যে 5ই আগস্ট শুধু বাংলাদেশে আওয়ামী লীগের পতন ঘটে নাই, ভারতে আধিপত্যবাদেরও পতন ঘটেছে, কিন্তু তারা বিষয়টা মেনেই নিতে পারছে না। যার কারণে আমরা লক্ষ্য করি যে কোনো ছোটোখাটো বিষয়ে তারা উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, ক্ষোভ, রাগ, নানান ধরনের প্রতিক্রিয়া দেখাতে থাকে। এবং যে প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা দেখলাম সেই প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে। বিবিসির একটি রিপোর্টে আমরা দেখলাম যে ভারতীয় কিছু কর্মকর্তা পর্যায়ের লোকজন বা থিঙ্ক ট্যাঙ্কে যারা কাজ করেন তারা খুব খোলামেলা কিছু কথা বলেছেন। যেমন ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকেই এখন ঢাকা ইসলামাবাদের এই নতুন যে আঞ্চলিক সমীকরণ তাদের স্বার্থকে কিভাবে ব্যাহত করতে পারে এ নিয়ে চিন্তা ভাবনা করছেন। ভারতের প্রধান সেনাধ্যক্ষ, চিফ অফ ডিফেন্স স্টাফ যেটাকে বলা হয়, জেনারেল অনিল চৌহান পর্যন্ত গত মাসে প্রকাশ্যে স্বীকার করেছেন যে চীন, পাকিস্তান ও বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রে এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে, ভারতের জন্য যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। ঘুরে ফিরে কিন্তু অর্থনীতি আসেনি, এসছে যেটা প্রফেসর নজরুল বলছিলেন নিরাপত্তার বিষয়টি, এবং ভারতের জন্য কিন্তু তারা মনে করছে এই ধরনের সমীকরণ তার নিরাপত্তার জন্য হুমকি। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভারত তার পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়াতে সাজায় এভাবে যে তার দুইটা প্রধান মডেল আছে। একটা হচ্ছে পাকিস্তানের সাথে তার সম্পর্ক, চায়নার সাথে সম্পর্ক। দুটোর মধ্যেই এক ধরনের ভীতি আছে, ভারতের নিজস্ব ভীতি। চায়নাকে সে ভয় পায়, পাকিস্তান জিওগ্রাফিক্যালি তার চেয়ে ছোটো হওয়া সত্ত্বেও পাকিস্তানকে সে ভয় পায়, বিকজ পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে। আরেকটা মডেল হচ্ছে নেপাল ভুটান মডেল বা শ্রীলঙ্কা মডেল টু সাম এক্সটেন্ট। সেটা হচ্ছে যে তারা অনেক ছোট শক্তির, তাদেরকে ডমিনেট করবে, সেভাবেই দেখে। ভারত বাংলাদেশকে ওই এই দ্বিতীয় মডেলের মতোই দেখার চেষ্টা করেছে, বিশেষ করে গত 15 বছরে দ্বিতীয় মডেলের চেয়েও, মানে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার চেয়েও আরও বাংলাদেশের স্ট্যাটাস আরও নিচে চলে গেছে, এমনকি মালদ্বীপের চেয়েও নিচে চলে গেছিলো। এবং শুধু স্ট্যাটাসের বিষয় না, এটা হয়ে গেছিলো ভারতের জন্য একটা এম্পায়ার। আচ্ছা, তো এম্পায়ার যখন হয়, তো আপনি যদি স্বর্গ হারান, আপনার কি ভালো লাগবে? ভারত এখানে স্বর্গ হারিয়েছে। স্বর্গ হারালে, ওই যে গ্রামে একটা কথা বলে যে গরু হারালে মাথা ঠিক থাকে না কারো। বাংলাদেশে ভারত গরু হারিয়েছে, গরু হারার পরে এখন মাথা ঠিক নাই। এবং আমি খুব অবাক হই যে এত ঠান্ডা মাথার মানুষেরা, জ্ঞানীগুণী মানুষেরা, দায়িত্বপূর্ণ মানুষেরা ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে কাজ করছেন, আমলাতন্ত্রে কাজ করছেন এবং মিডিয়াতে কাজ করছেন, তারা যে সমস্ত কথা বলছেন, এটা আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উল্টাপাল্টা কথা ছাড়া এগুলো কোনো মানে যুক্তিসঙ্গত এবং ডিসেন্ট বা সেইন কোনো কথা না। এই দেশটা কি পরাধীন? এটা কি পরাধীন দেশ? এটা তো পরাধীন দেশ না, এটা স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে এবং সেটা জাতীয় স্বার্থের উপযোগী হলে সেটাই নির্ধারণ করবে। এবং সেখানে তো ভারতের সাথে কোনো কনফ্লিক্ট থাকার কোনো কারণ নেই। ভারত থেকে যদি আমার পেঁয়াজ আমদানি করা সুবিধাজনক হয় আমরা করবো, চাল আমদানি করা সুবিধাজনক করবো, আবার দরকার না হলে কিন্তু করবো না। সুতা আমদানি যদি ভারতের লাভজনক হয় চীনের থেকে, আমি ভারত থেকেই করবো, এখানে তো কোনো সমস্যা নেই। ভারতে ট্যুর করা বা মেডিকেল ট্যুরিজমের জন্য যা অসুবিধা হলে আমরা সেটা করবো, তাতে তো অসুবিধা নাই। কিন্তু যে ধরনের কথাবার্তা বলছেন বা যে জেস্টার পশ্চার শো করছেন ভারতীয়রা, তাতে নীতি নির্ধারকরা, তাতে বাংলাদেশের সম্পর্কটা হস্টালি থেকে যায়। এখন বাংলাদেশ তাহলে কি করবে? বাংলাদেশ দেখেন, তার অর্থনৈতিক জাতীয় স্বার্থ রক্ষার্থে এবং নিজস্ব নিরাপত্তা রক্ষার স্বার্থে
পৃথিবীর যে যে দেশের সঙ্গে যে যে পাওয়ারের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা দরকার করবে। ইউরোপ আমেরিকার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, বাট একদিকে চীনও কিন্তু আমাদের নিকট প্রতিবেশী। চীন কিন্তু মানে মানে একেবারেই কাছের দেশ, মানে জিওগ্রাফিক্যালি আপনি দেখবেন যে খুব বেশি দূরে না, 15-16 মাইল। এখানে কানেক্টিভিটি থাকলে আমাদের ট্রাক বা সোজা চায়নাতে চলে যেতে পারে, সেটা সম্ভব হয় না, কিন্তু চীন স্টিল আমাদের নিকটবর্তী দেশ। ফলে আমাদের পররাষ্ট্রনীতি শক্তিশালী করার জন্য মাল্টি কান্ট্রির সাথে যেরকম সম্পর্ক রাখা দরকার, একই সাথে আমাদের ধরেন এই যে পাকিস্তান ইস্যুটা আপনি চললেন, পাকিস্তানের সাথে সম্পর্কটা রাখা দরকার অনেকগুলো কারণে। মানে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য স্বার্থ আছে, পরিষ্কারভাবে বাণিজ্য স্বার্থ আছে, নিরাপত্তার বাইরেও। অন দ্য আদার হ্যান্ড পাকিস্তান কিন্তু সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে। অবশ্যই পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হলে আমি আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোতে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করার সুযোগ পাবো। মানে এইটা কোন ধরনের পররাষ্ট্রনীতি ছিল যে একটা রাষ্ট্রকে আপনি বাদ দিয়ে যে রাষ্ট্রটা অতীতে আপনার পার্ট ছিল, তো বাইলেটারাল রিলেশন ছিল, যে দেশটি বাংলাদেশ রিলেশন একদম বাইরে চলে গিয়েছিল এবং এখনো দেখেন যারা পরাজিত শক্তি বাংলাদেশে, তারা পতিত শক্তি, তারা দেখেন বলে যে এই সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক করছে। মানে এই যে কথাগুলো বলে, আর একটা মজার ব্যাপার, তারা ইন্ডিয়াতে বসে কথা বলছে, এটা বলেন ইন্ডিয়াকে খুশি করার জন্য, যাতে ইন্ডিয়া তাদেরকে আরো বেশি প্যাট্রোনাইজ করে। ফলে আমার মনে হয় যে সময় এসে গেছে বাংলাদেশের এই যে স্বাধীন পররাষ্ট্রনীতি অ্যাসার্ট করার এবং খুব খুব ইন্ডিপেন্ডেন্টলি চিন্তাটা করা। আমি একটা পয়েন্ট এই সুযোগে বলতে চাই, সেটা হলো যে আমাদের পররাষ্ট্রনীতি আসলে বানায় কে? আমরা বলি না যে পররাষ্ট্রনীতি নির্ধারক, এইটা বোধহয় সময় এসেছে ঠিক করা। পররাষ্ট্রনীতি সেগুন বাগিচার কোনো প্রোডাক্ট হতে পারে না। শুধুমাত্র পররাষ্ট্রনীতির ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষকদের সে থাকা উচিত, পররাষ্ট্রনীতির ব্যাপারে রাজনৈতিক দলসমূহের সে থাকা উচিত, সিভিল সোসাইটির সে থাকা উচিত। সাধারণ মানুষ ডেইলি পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে তা না, তাদের বক্তব্য থাকা উচিত। সুতরাং পররাষ্ট্রনীতি হবে আমাদের জনগণের মন মানসিকতা, সেন্টিমেন্টের সাথে সঙ্গতি রেখে জাতীয় স্বার্থ সংরক্ষণে নীতি নির্ধারণ। সেটা সেই জন্য যার সাথে যেটুকু রক্ষা দরকার সেটুকু আমরা করব। প্রফেসর নজরুল, লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ দেব সরকার বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার সার্বিক রাজনীতি ও কূটনীতিক নিয়ে অনেকদিন ধরে লেখালেখি করেন, গবেষণা করেন। বাংলাদেশ এবং পাকিস্তানের যে সাম্প্রতিক নৈকট্য, সেটাকে তিনি একটু অন্যভাবে দেখেছেন, একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছেন। উনি বলছেন যে আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ার্ল্ড ভিউর সঙ্গে এর একটা সম্পর্ক আছে। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে ভারত ও পাকিস্তানকে একই হাইফেনে জুড়ে তিনি যেভাবে দুটো দেশকে একই দৃষ্টিতে দেখানোর চেষ্টা করছেন, এটা তারই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ। মানে ট্রাম্প এই অঞ্চলে ভারতকে তাদের প্রধান মিত্র বা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে মোটেই তুলে ধরছেন না, বরং তিনি চান পাকিস্তান, ভারত ও সেই সঙ্গে ভারত বাংলাদেশকেও ইকুয়াল ফুটিং বা এক কাতারে ফেলতে। ফলে ঢাকা ও ইসলামাবাদ যাতে নিজেদের মধ্যে কাছাকাছি আসতে পারে, সেই প্রচেষ্টায় ওয়াশিংটনের প্রচ্ছন্ন সাহবা সমর্থন আছে বলে তিনি মনে করেন। তিনি একটা উদাহরণ দিয়েছেন, যেটা এখানে যে গণ অভ্যুত্থানটা ঘটল, উনি বলার চেষ্টা করেছেন এই গণ অভ্যুত্থানেও ওয়াশিংটনের একটা সরাসরি সমর্থন ছিল। কি বলবেন? আমেরিকা তাদের পররাষ্ট্রনীতি তাদের স্বার্থের আলোকে নির্ধারণ করবে, সেভাবে আমেরিকা চাইতেই পারে। তো এই বক্তব্য দিয়ে আমার মনে হচ্ছে বোঝা যায় যে একটা টেসিট অথবা ইমপ্লাইড একটা ডেজায়ার আছে অথবা একটা এক্সপেকটেশন আছে। এক্সপেকটেশনটা হচ্ছে যে মানে একটা কামনা বা একটা বাসনা হচ্ছে যে আমেরিকা শুধু ভারতের কথাই শুনবে, অথবা আমেরিকা ভারতের পক্ষেই থাকবে বা পাকিস্তানের এগেনস্টে থাকবে, অথবা এখন বর্তমানে বাংলাদেশের এগেনস্টে থাকবে। এরকম একটা কামনা বা চাওয়া হয়তো ওনাদের মধ্যে থাকতে পারে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। কারণ আমেরিকা তাদের স্বার্থের বাইরে তারা কোনো কিছু চিন্তা করবে না। এবং আপনার মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, তখন কিন্তু ইন্ডিয়ান লোকেরা তারা এমন একটা ভাব দেখিয়েছিল যে ট্রাম্প প্রেসিডেন্ট হলে পাকিস্তানের আর রক্ষা নাই, অথবা ইন্ডিয়া তখন সুপার পাওয়ার হওয়ার কাছাকাছি চলে গেছে, এরকম একটা বিষয়। ইন্ডিয়া সুপার পাওয়ার হোক, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে সেটা হতে গেলে তো অনেক সুপার পাওয়ার অনেকগুলি কন্ডিশনস আছে, সেই কন্ডিশনসগুলি ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনসের মধ্যে একটা বড় হচ্ছে সিভিলাইজেশন থাকা, সিভিলাইজেশন হওয়া, কালচার থাকা, কালচার হওয়া, তারপরে যে একটা আধুনিক দুনিয়া যেটা আমরা বলি যে একটা লিবারেল ডেমোক্রেটিক একটা ভ্যালিউস এবং অ্যাটিটিউড, সেটাকে নার্চার করা। আপনি মানে আপনার দেশের সংখ্যালঘু মানুষদের
তাদের ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাটাক করবেন, উৎখাত করে দিবেন, তাদের উপরে তারা কি বলে গরু খাইলে অথবা গরুর গোশত তারা হাতে বহন করলে তারপরে পিঠে মাইরে ফেলবেন, এটা করে কি সুপার পাওয়ার হওয়া যায় নাকি? সেটা হবে না। আমরা দেখলাম যে ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে হয়তো তার একটা অ্যাপ্রোচ ছিল যে ইন্ডিয়ান ওখানে অনেক বড় ভোটার, একটা ভোট ব্যাংক আছে ইন্ডিয়ানদের, সেটা হয়তো তিনি করার জন্য ওই সময় ওই লাইনে ছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু সেই অবস্থানটা নাই। এখন যেটা চাচ্ছেন মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাউথ এশিয়ার যে তাদের যে ফরেন পলিসি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান কোনো একটা দেশকেই তারা একেবারে যে বগলের মধ্যে নিয়ে তারপরে যে তাদের ফরেন পলিসি করবেন, ইস্যুটা শেপ করবেন, সেটা আমরা দেখছি না। একটা ব্যালেন্সড একটা ফরেন পলিসি তারা নিতে চাচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাই হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে বরং এইটা একটা বাংলাদেশের জন্য একটা সুযোগ, যেটা গত 15 বছরে একেবারে একটা দেশের, পার্টিকুলারলি ভারতের একেবারে বগলের মধ্যে গিয়ে বাংলাদেশের স্বার্থকে স্যাক্রিফাইস করে তারপরে মানে ইন্ডিয়ার স্বার্থকে দেখা হয়েছে, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বলছিল না যে এত কিছু আমি দিয়েছি যে তারা কোনোদিন ভুলতে পারবে না, এরকম একটা কথা বলছে। আমি যা দিয়েছি ভারত কখনো ভুলতে পারবে না। তো আপনি দিবেন কেন? এটা তো আপনার বাপদাদার সম্পত্তি না, অথবা আপনার নিজের ব্যক্তিগত সম্পত্তি না। আপনি রাষ্ট্র দেওয়ার কে? আপনি দিবেন, জনগণ কি চায় সেটা দেখে দিবেন। আপনি এখানে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে সেটা দেখে আপনি দিবেন। আমার কাছ থেকে আপনি নিবেন, কাম টু দ্য টেবল, যে আপনি কি দিবেন বা আমি আপনাকে কি দিব, গিভ এন্ড টেকের বিষয় এটা। তো কাজেই সেইভাবেই তো এখানে হওয়ার কথা। তো কিন্তু সেটা আমরা দেখি নাই, গত 15 বছরে আমরা দেখি নাই। তো কাজেই এখন বাংলাদেশের, যেটা মাইনুদ্দিন ভাই যেটা কারেক্টলি বলেছেন, যে বাংলাদেশের এখন উচিত নতুনভাবে কিভাবে স্বাধীনভাবে বাংলাদেশের ফরেন পলিসি কিভাবে ফর্মুলেট করা যায় সেই চিন্তা ভাবনা করা উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খাজা মাইনুদ্দিন, বস্তুত বাংলাদেশকে আমেরিকা যে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের চোখ দিয়ে আর দেখতে রাজি নয়, এবং বাংলাদেশের ব্যাপারে তারা নিজেরাই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, এই জিনিসটা টের পাওয়া গিয়েছিল বাইডেনের আমলেই। এবং অনেকে বলছেন যে শেখ হাসিনার পতনের আন্দোলনে মার্কিন ভূমিকার মধ্য দিয়ে তাদের সে অবস্থান স্পষ্ট করেছিল। এখন ট্রাম্পের আমলে ঢাকা ও ইসলামাবাদকে কাছাকাছি আনার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াতে আমেরিকার কৌশলের পরের ধাপটি রূপায়িত হচ্ছে বলে কোনো কোনো পর্যবেক্ষক মহল মনে করছেন। এখানে আমি একটু কথা বলে রাখি, সেটি হলো যে আমরা যেটা ভেবেছিলাম, যেটা প্রফেসর নজরুল একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে ট্রাম্প নির্বাচিত হলেই ভারতের বেশি সুবিধা হবো, এই যে কথিত একটা ধারণা, এমনকি আওয়ামী লীগের সুবিধা পেয়ে যাবে, আসলে শেষ পর্যন্ত কোনোটাই থাকেনি। এই রূপান্তরটা ঘটলো কেন বা ঘটছে কেন? আমেরিকা ফার্স্ট এই নীতি গ্রহণ করেছেন। 1972 ইলেকশন আমেরিকাতে, তখন একজন রিচার্ড নিক্সনের এগেইনস্টে যিনি ছিলেন, তিনি ভিয়েতনাম থেকে ফেরার জন্য বলছিলেন যে কাম হোম আমেরিকা। তো সেই কাম হোম আমেরিকা কল আমেরিকানরা সেই সময় নেয়নি। কিন্তু ট্রাম্প যখন 2016-তে এবং পরবর্তীকালে যে সম্প্রতি ইলেক্টেড হলেন, সেখানে কিন্তু আমেরিকানরা আমেরিকা ফার্স্টকে এক ধরনের সমর্থন দিয়েছে। এটা একটা কারণ ছিল আমেরিকার অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়া, চাকরি বাকরির ক্রাইসিস, এখানে প্রচুর ইমিগ্রান্ট, কেউ ইমিগ্রান্টদের দেখতে পারে না, সেই ইস্যুগুলো ছিল। কিন্তু সার্বিকভাবে আমেরিকার পররাষ্ট্রনীতি, আমেরিকান প্রেসিডেন্টের
যে বিশ্ববিখ্যাত, মানে জার্মান ভাষায় এটাকে বলে ওয়েল্ট অ্যান্ড সাং, মানে আপনি বিশ্বকে কিভাবে দেখেন। ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, ভেরি রেস্টলেস ম্যান, অস্থির একদম। মানুষ। সেই ওনার যে বিশ্ব দর্শন, ওনার বিশ্ব দর্শনই হচ্ছে এখনকার আমেরিকার ফরেন পলিসি। আচ্ছা। তার একটা স্মার্ট টিম আছে, কোনো সন্দেহ নাই, তারা ট্রাম্পের চিন্তাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। সেই হিসেবে দক্ষিণ এশিয়া থেকে আসলে আমেরিকার ফোকাস অনেক কমে গেছে। ফলে তখন যেরকম একটু বর্গা দেওয়ার চিন্তা করছিল আগের যে স্ট্র্যাটেজিতে, যে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতি ইন্ডিয়ার কাছে বর্গা দেওয়া থাকবে, এই বর্গা দেওয়া থেকে আমেরিকা সরে গেছে বাইডেন আমলেই। ট্রাম্প যেটা এক্সটেন্ড করেছে সেটা হচ্ছে যে এখান থেকে ফোকাস অনেকখানি সরে নিয়েছে। তার আমি একটু একটা প্রমাণ দিই। একটা হচ্ছে যে ভারতের যে 50% যে ট্যারিফ বসিয়েছে ভারতের কোর্সের উপর, আপনি খেয়াল করবেন এটা কিন্তু মুভমেন্ট অফ ন্যাচারাল পার্সনস, মানে এই যে ভারতের যে সার্ভিস সেক্টর এবং ভারতে মানে জনবল যেটা আমেরিকাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেনাল্টি মেজারগুলো প্রযোজ্য না। তার মানে ওইখানে আমেরিকান কোম্পানিগুলোর স্বার্থ আছে, ওইটা ট্রাম্প খুব ভালো করে বিবেচনা রেখে ওই জায়গাটা ইগনোর করেছেন। প্লাস ভারতের সাথে পাকিস্তানের সবার সাথে আমেরিকার সম্পর্ক তো রাখতে হবে, বিকজ হিউজ পপুলেশন ইনভলভ আমেরিকাতে। সো ওই জায়গায় ট্রাম্প আনটাচ রেখেছেন। অন দ্য আদার হ্যান্ড আমেরিকা একসময় যেটা ভেবেছিল যে ইন্ডিয়াকে কেন ফোকাস করছে দক্ষিণ এশিয়াতে, বিকজ তার তো কনসার্ন, ইন্ডিয়ার চেয়ে বড় কনসার্ন চায়না। সে চায়নাকে কাউন্টার করার জন্য ভারতকে ব্যবহার করবে। কিন্তু আমেরিকান পলিসি মেকাররা পরিষ্কার তাদের বোঝাপড়া হয়ে গেছে যে ভারত আসলে খুব শক্তিশালী অবস্থান নিবে না চায়নার বিরুদ্ধে। আর তাছাড়া তারা অর্থনীতি তো চায়নার ধারের কাছে নয়। একটা হলো সামর্থ্য না, একটা হচ্ছে ইন্ডিয়ার সাহসও নাই। মানে আপনি সামর্থ্য যতই কম থাকুক, যে এটা কি আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে ভারতের গুরুত্ব ওয়াশিংটনের কাছে কমে যাওয়ার কারণ হিসেবে কেউ কেউ বলছেন যে আসলে প্রতিবেশী কোনো দেশের সাথে যে দেশটির কোনো ভালো সম্পর্ক নেই, তাকে দিয়ে ওয়াশিংটন কি করবে? সেটা তো অনেকগুলো বিবেচনার একটা বড় বিবেচনা হিসেবে কাজ করেছে। আমেরিকান নীতি নির্ধারকরা ওটা নিশ্চয়ই কনসিডারেশন নিয়েছেন যে যে মাতবার হতে চায় দক্ষিণ এশিয়াতে, তার ক্ষুদ্রতম শক্তির সাথে সম্পর্ক রক্ষা করতে পারে না। এই মাতবারের ক্যাপাসিটি তো তার নাই। অন দ্য আদার হ্যান্ড চায়নাকে সে কাউন্টার করার সাহস দেখছে না। আর ভারত এমন কোনো অর্থনৈতিক শক্তিও না যাকে চায়নার মতো গণ্য করতে হবে। আরেকটা বিষয় আমেরিকানরা খুব ডিস্টার্বড হয়েছে, সেটা হচ্ছে যে সম্প্রতি যেটা রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা করাটা। ফলে এই ভারতের এই সমস্যাটা কিন্তু আসলে নতুন না। জওহরলাল নেহরু চাইতেন একদিকে অ্যালাইড থাকবেন, আবার নন অ্যালাইড হবেন, আমেরিকার সাথেও রাখবেন। এইটা না পররাষ্ট্রনীতিতে ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। যে আপনারা বলতেছিলেন যে পররাষ্ট্রনীতি ব্যক্তিগত সম্পর্কের না। ধরেন আপনার সাথে আপনি এখানকার বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আরেকজন রাষ্ট্রনায়কের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আপনি রাষ্ট্র হিসেবে ছাড় দেওয়ার সুযোগ আপনার নাই, কারণ ওখানে আলোচনার টেবিলে জাতীয় স্বার্থ হচ্ছে আপনার বিবেচ্য বিষয়। তো সেই কারণে আমেরিকা তার জাতীয় স্বার্থ এখন এভাবে দেখছে যে এশিয়াতে তার অর্থনৈতিক নীতি থাকবে, অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো থাকবে, এবং কিন্তু এর জন্য সে যে অনেক বেশি মিলিটারি ইনভলভমেন্ট বা অনেক বেশি ডিপ্লোম্যাটিক মিশন রিলেটেড ইনভলভমেন্ট, সেটা হতে এই মুহূর্তে আমার মনে হয় ট্রাম্পের সরকার অনেকখানি কমিয়ে ফেলেছে। যে কারণে দক্ষিণ এশিয়াতে আপনি এই চেঞ্জগুলো দেখছেন। আমি মনে করি এটা আমেরিকার সাথে বাংলাদেশের সরাসরি সম্পর্ক এবং বাংলাদেশের এই অঞ্চলে বিভিন্ন দেশের সাথে ইন্ডিপেন্ডেন্টলি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সহায়ক হবে। প্রফেসর নজরুল, আমরা জানি যেটা বলা হচ্ছে সেটি হলো যে ভারতের উপর প্রথম অতিরিক্ত শুল্ক আরোপ করে 25%, পরবর্তী সময়টা বাড়িয়ে দিয়ে 50% করা হয়। 50% করার পেছনে ওয়াশিংটনের যুক্তি হলো যে তারা রাশিয়া থেকে তেল আমদানি করে ইউক্রেন যুদ্ধকে রাশিয়াকে সহযোগিতা করছে, যার কারণে তারা ভারতের বিরুদ্ধে পদক্ষেপটি নিয়েছে। এটা হলো মোটা দাগের একটা বিষয়। এবং আপনি জানেন এর কারণে ভারত প্রচণ্ড রকমের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতের ব্যবসায়ীরা হিসাব নিকাশ করে যেটা বের করেছেন যে তাদের 55% রপ্তানি আমেরিকাতে কমে যাবে। এটা একটা দিক। কিন্তু পাশাপাশি আরেকটা দিকও চলে আসে, সেটা হলো ভারতই শুধু রাশিয়া থেকে তেল নিচ্ছে না, চীন কিন্তু সেখান থেকে প্রচুর জ্বালানি কিনছে। কিন্তু চীনের ব্যাপারে ওয়াশিংটন নরম। প্রথম তাদের একটা শুল্ক আরোপ করলো, আবার সেটা 3 মাস পিছিয়েছে, আবার 7 মাস পিছিয়েছে। এর মানে এই যে ট্রাম্পের শুল্ক নীতি যেটা, এটা চীনের উপর আরোপ হতে হতে আরো 1 বছর লেগে যেতে পারে। তারা চীনকে পাত্তা দিচ্ছে, ভারতকে পাত্তা দিচ্ছে না। দুজনেই একই দোষী। কি দাঁড়ালো তাহলে? না, এটা তো আমেরিকার যে ফরেন পলিসি, আপনি দেখেন যে চীনও একটি বিশাল জনবহুল একটি দেশ, ভারতও বিশাল জনবহুল একটি দেশ, কিন্তু আপনি যদি ইকোনমি, তারপরে পলিটিক্যাল পাওয়ার, মিলিটারি পাওয়ার,
রিসোর্সেস, এগুলো যদি চিন্তা করেন তাহলে তো ইন্ডিয়া তো কোনো চীনের ধারে তুল্যমূল্য কাছে হয় না। তুলনাই হয় না, তাই না? জি। তো স্বাভাবিকভাবেই এটা তো খুব স্বাভাবিক যে ছোট মোড়ল বড় মোড়ল যদি আমরা ধরি এভাবেও, তাহলে বড় মোড়লের সাথে যেভাবে আরেকজন মোড়ল যেভাবে ব্যবহার করবে, ছোট মোড়লের সাথে তো সেইভাবে করবে না। অথবা অন্যভাবে বললে ছোট মোড়লের সাথে যেভাবে করবে বড় মোড়লের সাথে সেভাবে করবে না, বা করতে চাইবেও না। এটা খুব স্বাভাবিক। তো সেই দিক থেকেই তো আমেরিকা তাদের মতো করে ডিল করতেছে। রাশিয়ার সাথে আমেরিকার সেনাই যুদ্ধ শেষ হয়েছে, যেটা আমরা দেখছি 90s-এর শুরুতে, কিন্তু সেনাই যুদ্ধ শেষ হলেও একটা টেনশন তো এখনো আছে, অবশ্যই। ইডিওলজিক্যাল টেনশন আছে, তাই না? পলিটিক্যাল টেনশন তাদের মধ্যে আছে। তো এইটা এখন আমরা যেহেতু একটা উই আর নট লিভিং ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, আমরা যেহেতু বাস করতেছি না, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনসের রিয়ালিস্ট থিওরি যেটা বলে আর কি, যে ফুল অফ ক্যাওস, একেবারে এখানে অবস্থা খুব খারাপ, কাজেই তাদের লাগবে এই ধরনের ফরেন পলিসি লাগবে। তো সেই রিয়ালিস্ট থিওরি অনুযায়ী কিন্তু আমেরিকা চলছে, এখনো চলছে। তো কাজেই আমেরিকা ইন্ডিয়ার সাথে যেভাবে দেখবে, চায়নার সাথে সেভাবে চাইলেও পারবে না, দেখতে পারবে। এবং আমেরিকা ভালো করে জানে যে চায়নার কি ধরনের ক্যাপাসিটি আছে আর ইন্ডিয়ার কি ধরনের ক্যাপাসিটি আছে সেটা জানে। যারা মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলে একেবারে সব মানে হয়ে যাবে, তারা একেবারে মাপ পেয়ে যাবে, অথবা আমাদের দেশেরও তখন তৎকালীন সরকার এবং তাদের দলের যারা লোকজন ছিলেন তাদেরও এরকমের দেখা গেছে যে তারা আরো বেশি এম্পাওয়ার্ড হবে, তাদের মানে ক্ষমতায় থাকাটা আরো জোরদার হবে। তো কিন্তু সেটা বাস্তবে কিন্তু সেটা হয় নাই। কারণ ডোনাল্ড ট্রাম্পকে আসলে আমরা যত পাগল বলি আর যাই বলি না কেন, সে কিন্তু ওই যেটা একটা কথা বলে না একটু, যে জাতে মাতাল তালে ঠিক, সে কিন্তু আমেরিকার ব্যাপারে, কিন্তু আমেরিকার স্বার্থের ব্যাপারে কিন্তু কোনো ছাড় দেবে না। সেটা ভারত হোক, চায়না হোক, অথবা সেটা পাকিস্তানের হোক। কাজেই সেই আলোকেই তার ফরেন পলিসি নির্ধারণ করছে, অথবা সম্পর্কটা বজায় রাখছে। খাজা মাইনুদ্দিন, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে ভারত অনেকটা একা হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে তো সে একাই, যেটা আমরা আলোচনা করছিলাম, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবস্থানটা খুব দুর্বল হয়ে গিয়েছে। এখানে অনেকে একটা প্রশ্ন তুলেছে, সে প্রশ্নটা হলো যে কোনো দেশের সরকার প্রধান যদি ফেসিস্ট হয়ে ওঠেন, তাহলে জাতির যা পরিণতি হওয়া দরকার সেটা তাই হয়। এবং ভারতের হয়েছে, বাংলাদেশের শেখ হাসিনার তাই হয়েছে, এবং আমাদের দেশকে কি পরিমাণ ক্ষতি করেছে সেটা আমরা জানি। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ভারত গণতান্ত্রিক দেশ, একটা নির্বাচিত সরকার ভারতে হয়, সেই হিসেবে ভারতের কিন্তু আন্তর্জাতিক ইমেজ অনেক উপরে থাকার কথা ছিল, যেহেতু গ্রহণযোগ্য। কিন্তু আপনি নিশ্চয়ই সম্প্রতি একটা রিপোর্ট দেখেছেন, এটা আলোচনা হচ্ছে, কংগ্রেস উঠিয়েছে, আরো বিরোধী দলরা উঠিয়েছে, সেটা হলো যে ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে যে ঝামেলা, এবং সে যে ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আসলে সেই ভোটটা তিনি পাননি, এই ধরনের মানে একটা বড় ধরনের বিতর্ক কিন্তু ইন্ডিয়াতে উঠেছে, এবং এটা দিন দিন বাড়ছে। না, যে কারণেই তো আপনি দেখছেন কোন কোন রাজ্য থেকে মাইনরিটিদেরকে তাড়ানোর চেষ্টা হচ্ছে, যাতে ভোটে প্রভাব পড়ে, সেই চেষ্টা তো আছে একদিক থেকে। কিন্তু আমি দুটো বিষয় একসাথে গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে যে দেশ হিসেবে আপনার ইমেজ কেমন, সেটা একটা ম্যাটার করে। ভারতে তার ইমেজ যেটা ভালো হওয়ার কথা ছিল সেটা সে লস করেছে। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রনায়করা, তার পলিসি মেকাররা অন্য দেশের সাথে কোন ধরনের সম্পর্ক তো রক্ষা করেছে এবং আস্থার জায়গা কতখানি তৈরি করেছে। ভারতীয় নীতি নির্ধারকরা আস্থার জায়গা কতটা লস করেছে তার একটা প্রমাণ আমি দিই। সম্প্রতি আপনি ইরান ইসরায়েল ওয়ার দেখেছেন, সেখানে বেশ কিছু ভারতীয় ধরা পড়েছে, এবং ইরানের সাথে ভারতের মোটামুটি এক ধরনের প্র্যাগম্যাটিক ভালো রিলেশন ছিল, অনেক ভালো রিলেশন ছিল। আমি যোগ করি, অনেক পুরনো কথা, বেশ অনেক বছর আগের কথা, তখন তাদের সাথে এতই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে ইরানের যে দিল্লিতে যে প্রতিনিধি ছিলেন উনি এক সময় বলেছিলেন যে কাশ্মীর নিয়ে যদি ঝামেলা বাজে পাকিস্তানের সঙ্গে, তাহলে তারা ভারতের সঙ্গে থাকবে, মানে এত ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ। আচ্ছা, সেখানে ইরানের সাথে আস্থাটা নষ্ট হয়েছে, একদম আস্থাটা নষ্ট হয়েছে। তার মানে আপনি বরং ইসরায়েলের সাথে আছেন, এটা তো ভারতের ভিতরেও সমালোচনা হয়েছে যে বরং ভারত ইসরায়েলের দিকে আছে। তাহলে যে কোনো দেশই তখন প্রশ্ন তুলবে যে জাতীয় স্বার্থ, অবশ্যই জাতীয় স্বার্থ ইম্পর্টেন্ট, কিন্তু একই সাথে জাতীয় স্বার্থ রক্ষা সহ আপনি আস্থাটা রাখবেন না, আপনি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন না। মানে ইন্টারন্যাশনাল রিলেশনসে জাতীয় স্বার্থের পরের ইম্পর্টেন্ট জিনিসটার নাম হচ্ছে কন্ট্রাক্ট স্যাংটিটি। আপনি কতখানি চুক্তি মেনে চলেন, এটা হচ্ছে জাতি হিসাবে আপনার আস্থা তুলে ধরে, আপনার কালচার তুলে ধরে। এই জায়গায় ভারত ব্যাপকভাবে নিজের আস্থা নষ্ট করেছে। ফলে ধরেন
আমি রাশিয়ার জায়গায় থাকলে রাশিয়া বোধহয় মাইন্ড করতো ভারতের উপর, কারণ সে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রক্ষা করার সময় কিন্তু আবার পশ্চিমাদের সাথে এক ইকুয়াল ভালো রিলেশন রক্ষা করতে যাচ্ছিল। রাশিয়া একটু বেকায়দা আছে, সেই জন্য রাশিয়া এটা মাইন্ড করেনি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমেরিকানরা এবং টু সাম এক্সটেন্ট ইউরোপিয়ানরা কিন্তু বিষয়টা ভালোভাবে নেয়নি। আর আপনি ওই কথা প্রসঙ্গে ভারত চায়না আমেরিকার রিলেশনের কথা যেটা বলছেন, আমি একটু জাস্ট যোগ করতে চাই যে চায়না আমেরিকান লাইফস্টাইলের 60 to 70% নির্ভর করছে চায়নার এক্সপোর্টের উপর। 60 to 70% অফ আমেরিকান লাইফস্টাইল, যান বিভিন্ন দোকানে যান, 60-70% গুডস চাইনিজ গুডস, ভেরি হাই কোয়ালিটি গুডস। তো ওইটা এবং তুলনামূলক সস্তা, যদি চায়না এটা বন্ধ করে দেওয়া অ্যাফোর্ড করে, যে বন্ধ করলাম, আমেরিকান লাইফস্টাইল তো ধাস করে পড়ে যাবে, এটা একটা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমেরিকান বন্ডে কিন্তু ইনভেস্টমেন্ট চায়নার, আমি এক চাইনিজ সাংবাদিককে জিজ্ঞেস করছিলাম কত, বলে এটা আমরা বলতে পারবো না, তবে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট আমেরিকাতে আছে। তো সেটা টান দিলেও তো আমেরিকান অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। সো ডোনাল্ড ট্রাম্পকে ওই বিবেচনা রেখে ভারত এবং চায়নার সাথে সম্পর্ক ব্যালেন্স করতে হয়েছে, চায়নাকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়েছে। এবং ভারত আবার কি ক্ষেত্রে মাইন্ড করতে পারে যে আমাকে তো যথেষ্ট পাত্তা দিচ্ছে না, আপনি তো পাত্তা পাওয়ার কাজটি করেননি। সুতরাং এখনকার ভারতের পররাষ্ট্রনীতির যে পরিণতিটা হয়েছে, আমার মনে হয় এটা ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতির ফলাফল। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। প্রফেসর নজরুল, বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আসি। সেটি হলো জুলাই সনদ। জুলাই সনদের সংকট আসলে কাটছে না, কখনো একটু এগোয়, কখনো পেছয়, কখনো থেমে থাকে। এই মুহূর্তে সম্ভবত থেমে আছে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন বলে দিয়েছে এটার সলিউশনের জন্য একটু সময় তাদের হাত লাগবে, এমন তারা এই মুহূর্তে সলিউশনে পৌঁছতে পারেনি। কিন্তু ইতিমধ্যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে। অনেকে আপত্তি জানিয়েছেন যে নির্বাচনের রুটম্যাপ হবে জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু জুলাই সনদ হয়নি, এখনই রুটম্যাপ জারি করা হলো। জামাত, এনসিপি অনেকে এটাকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই যে জুলাই সনদ নিয়ে একটা অচল অবস্থা, আপনি এই অচল অবস্থাকে কিভাবে দেখছেন? এটা দুঃখজনক হবে যদি জুলাই সনদ নিয়ে যদি অচল অবস্থা হয়। তার কারণ হচ্ছে জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে যে গণঅভ্যুত্থান এবং বিপ্লব হয়েছে এটার আকাঙ্ক্ষার অভিব্যক্তি, নিঃসন্দেহে। অর্থাৎ আমরা কি ধরনের ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, যেটা বলছে নতুন বাংলাদেশ সৃষ্টি করা, নতুন বাংলাদেশ তৈরি করা, যে একটা ফেসিবাদী আর স্বৈরতান্ত্রিক, তারপরে যেটাকে বলে যে ক্লেপ্টোক্রেটিক একটা অথরিটেরিয়ানিজম এইখানে ছিল, লুটপাটের একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থা ছিল। সেখান থেকে মুক্ত হয়ে যে আমরা একটা গণতান্ত্রিক দরদি একটা সমাজ তৈরি করা, রাষ্ট্র বিনির্মাণ করা, সেই প্রত্যাশা এই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল। কাজে সেটা করতে গেলে এত বড় একটা গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব হলো, এটার তো একটা চার্টার থাকা দরকার, যে চার্টারটা হবে আগামী আমরা এক সময় থাকবো না, আমরা মারা যাব, আমাদের জেনারেশন মারা যাবে, কিন্তু 100 বছর পরেও সেই জেনারেশন এই সনদটা মনে রাখবে যে কেন তারা এরকম একটা জনঅভ্যুত্থান করেছিল। আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এখনো তারা বারবার সেই তাদের যে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তাদের কথা তারা রেফারেন্স দেন, বক্তৃতা বিল অফ রাইটস এর কথা তারা বলে থাকেন। কেন এগুলো বলে থাকেন? কারণ এইটাই হচ্ছে তাদের স্পিরিট, এটাই হচ্ছে তাদের আইডিয়ালস, রাষ্ট্রের আইডিয়ালস। রাষ্ট্রের আইডিয়ালস ঠিক করে কারা? রাষ্ট্রের আইডিয়ালস ঠিক করে রাষ্ট্রের জনগণ, মানুষ ঠিক করে যে তারা কি ধরনের তাদের আদর্শ থাকবে, কোন ধরনের সংস্কৃতি তারা আফোল্ড করবে।
এবং কিভাবে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাবে। তো কাজেই এটা তো এখন ঠিক হয়ে গেছে যে গত 15 বছরের যে ব্যবস্থা ছিল এখানে, সেই ব্যবস্থাকে মানুষ নো বলছে, মানুষ নো বলে রাস্তায় নেমে আসছে। তাহলে মানুষ ইয়েস কোনটা? ইয়েস হচ্ছে যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা যেখানে সব মানুষের অধিকার থাকবে, যেখানে ভোটের অধিকার থাকবে, যেখানে যে মৌলিক মানবাধিকার যে আছে যেগুলি সেগুলি থাকবে। তো কাজেই তার আলোকে অর্থাৎ আমাদের 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 শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বাসস্থান, আমাদের হাউজিং, তারপরে এই ক্লোদিং এবং এই যে আমাদের যে মানবাধিকারগুলি আছে এগুলি যাতে প্রিজার্ভ করা যায় সেটা একটা বন্দোবস্ত থাকবে। এবং এই জন্য আজকে তো আমরা বলছি যে নির্বাচন তো দরকারই হবে, নির্বাচন তো হবেই, কিন্তু এইটাকে জুলাই সনদটাকে এটাকে কোনো অবস্থাতেই পুট ডাউন করার সুযোগ নাই, খাটো করে দেখার সুযোগ নাই। কারণ আপনি যদি এই সনদ এখন তৈরি না করেন এবং এই সনদ যদি জাতির সামনে উপস্থাপন না করেন, তাহলে আমরা আবার ওই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান যেটাকে বলা হয় সেইখানে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ওইটা তো আমরা চাই না। তো সেই কারণে যারা আজকে, আমি তো বরং মনে করি যে এখন বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা জামাত বা এনসিপি বা অন্যান্য যারা আছে তারা সবাই ছিল প্রো রেভলিউশন এবং প্রো যে মাস আপরাইজিং তার পক্ষে ছিল। তাদের বরং বলা উচিত যে আপনি যত দ্রুত সম্ভব এই জুলাই সনদটা আপনি করেন, কারণ এটা যদি করা না হয় তাহলে বাংলাদেশের আবার বিপদে পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ যাতে আবার বিপদে না পড়ে অথবা আবার যাতে কোনো গণ অভ্যুত্থান না লাগে। গণ অভ্যুত্থান ভালো জিনিস না, তার কারণ হচ্ছে যে এখানে তোর কস্ট আছে, এটার প্রাইস আছে, যে এত ছাত্র জনতা এরকমের প্রায় 1500 বেশি বা 2000-এর মতো তারা জীবন দিল, রক্ত দিল, এবং ম্যাক্সিমাম অফ দেম তারা হচ্ছে ইয়াং এবং এনার্জেটিক। তারা তো এই দেশকে অনেক কিছু দিতে পারতো, তারপরে কত মানুষ এখনো পঙ্গু হয়ে আছে, আহত অবস্থায় আছে। তো কাজে এগুলি তো মাথায় নিতে হবে এবং সেগুলিকে নিয়ে তারপরে তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদের যে স্পিরিট সেই স্পিরিটটাকে লালন করে তারপরে এই জুলাই সনদটা করা দরকার। আমি মনে করি যে বরং বিএনপি, জামাত বা এনসিপি বা অন্যান্য যে স্টেক হোল্ডার যারা ছিলেন এই রেভলিউশনের পক্ষে, তাদের উচিত বসে তারপরে সরকারকে সময় দেয়া এবং তাদেরকে পরামর্শ দেয়া যে আপনারা দ্রুত এই জুলাই সনদটা কার্যকর করার ব্যবস্থা করেন। খাজা মাইনুদ্দিন, জুলাই সনদ নিয়ে আসলে মূল দুটো জায়গায় প্রবলেম হয়েছে। একটি হলো মৌলিক সংস্কার, যেটা 9টা রয়েছে সাংবিধানিক সংস্কার, সেই ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং আপনি জানেন আমরা এই অনুষ্ঠানে বারবার এই জিনিসটা কথা বলছি যে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো সনদ হয় না, কোনো চার্টার তৈরি হয় না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যেটা এই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে, যে বিষয়টা সরকার বলছে যে পরবর্তী পার্লামেন্ট 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, প্রথম প্রস্তাব ছিল। বিএনপি এটাকে সাদরে লুফে নিয়েছে, কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি বলছে না, এটা নয়। এই সরকার গঠনের আগেই এটার বাস্তবায়নের প্রক্রিয়াটা চূড়ান্ত হবে। তারা কিছু প্রস্তাব দিয়েছে, গণভোটের কথা বলেছে, গণপরিষদের কথা বলেছে, জামাত ইসলামী রাষ্ট্রপতির প্রক্লেমেশনের কথা বলেছে, এরকম একজন পরামর্শ দিয়েছে। এই দুটো জায়গায় আটকে আছে। এটা নোট অফ ডিসেন্ট, কারণ এই নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কোনগুলোতে, যেগুলো একদম মৌলিক সংস্কার, আর একটা হলো বাস্তবায়ন কিভাবে হবে। এখন এই দুটোর সমাধান আমরা আপাতত আজকের দিন পর্যন্ত খুব লক্ষ্য করছি না। তাহলে কি হবে? ইলেকশনের রোডম্যাপটা ঘোষণা করা হয়েছে অন্য স্পিরিট থেকে। সেটা হলো যে এখানে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে, যেহেতু ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে গত কয়েক মাসে, প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন নিয়ে কোনো মহলের সমালোচনার মুখে ছিলেন। আমার সেখান থেকে সরকার হয়তো চেয়েছেন সেই সমালোচনাটা কিছুটা বন্ধ করে একটা আস্থার পরিবেশ তৈরি করতে। নির্বাচন বিষয়ক একটা ঠিক আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এবং দ্যাট ইজ ডান, সেটা হয়েছে। ভালো মন্দ সেটা ভিন্ন কথা, কিন্তু একটা নির্বাচনের ডেট এবং রোডম্যাপ দেওয়া হয়েছে। এখন সেই রোডম্যাপ যেটা দেওয়া হয়েছে, রোডম্যাপ ইটসেলফ ইনকমপ্লিট আছে। আসলে আপনি সংস্কারের আলোচনা বাদ রাখলেও এই ইলেকশন রিলেটেড অনেকগুলো কাজ আছে যেগুলোর সাথে আবার সংস্কারের সম্পর্ক আছে, সেটা ছাড়া হবে না। এখন এই যে টেবিলে যে আলোচনাটা এসছে, এটা ছাড়া তো আসলে ইলেকশন হবে না আমার ধারণা। ফলে রাজনৈতিক স্টেক হোল্ডারদের আলোচনা করেই এটা মেটাতে হবে। অ্যাজ লং অ্যাজ বিএনপি, এনসিপি, জামাত আলোচনায় রাজি থাকে, তাহলে এটা রাজনৈতিক সংকটে টার্ন করবে না। খাজা মাইনুদ্দিন, প্রফেসর নজরুল একটা কথা বলছিলেন, সেটি হলো যে সরকার ডাকছে তাদেরকে, তারা একসাথে গিয়ে বসছে। কিন্তু আমরা একটা লক্ষ্য করলাম যে 5ই আগস্টের পর ধীরে ধীরে সেই পুরনো অবস্থা ফিরে আসলো। সেটা কি?
সেটা হলো রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসছে না। প্রফেসর নজরুল বলছিলেন যে রাজনৈতিক দলগুলি পরস্পর একসাথে বসে সরকারকে প্রস্তাব দিতে পারে, আমরা এই ব্যাপারে রাজি আছি, এখন ফাইনাল করো। কিন্তু তাদের মধ্যে প্রচন্ড বিরোধ। এবং আমরা যে কথাটা বারবার দুঃখজনকভাবে এখানে বারবার উচ্চারণ করি সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা আদর্শ রয়েছে, তারা প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিযোগী থাকবে, এটাই স্বাভাবিক, তাতে অসুবিধা নেই। কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা হলো আতঙ্কের বিষয়। কি বলবেন? এটা দুটো কারণে। একটা হলো যে গত 15 বছরের যে রাজনীতি, 50 বছরে একটা জিনিস শিখেছে, আর 15 বছরে সেটা খুবই মানে রিফাইন ফ্যাসিজমের রূপ নিয়েছে। মানে 15 বছরে তো আপনি ওইটাই শিখেছেন। ফলে রাজনৈতিক দলগুলোও যে পরস্পরকে সমালোচনা করা, হস্টাইল ক্রিটিসিজম, নর্মাল ক্রিটিসিজম না, ডিসেন্টিং ভয়েস না, সেটা হলো আপনাকে আক্রমণ করে কথা বলা, সেটাই শিখেছে। সেটার আচরণ আমরা কোনো কোনো রাজনীতিবিদদের মধ্যে দেখতে পাচ্ছি। আর একটা হলো রাজনীতিবিদরা বাংলাদেশে আনফর্চুনেটলি প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা শিখেন নাই। এই যে একজন যে আরেকজনের সাথে কথা বলবে, উদ্যোগটা তো কাউকে নিতে হবে। এখন যিনি বড় প্লেয়ার থাকেন সাধারণত তিনি উদ্যোগ নেন, এবং আমরা রাজনীতির বড় প্লেয়ারদেরও কিছুটা আমরা ট্রমাটাইজ দেখি কোনো কোনো ক্ষেত্রে, অথবা ভীত সন্ত্রস্ত দেখি। কোথায় যেন ইলেকশন না হলে হয়তো সব কিছু হারিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ইলেকশন কেন্দ্রিক চিন্তা থাকে অনেক সময়। আবার এই যে ইলেকশন এবং রিফর্মকে যে শর্তযুক্ত করা, সে যে পার্টি বা যে পক্ষই করুক না কেন, শর্তযুক্ত করার কিছু নাই, দুটো কিন্তু পরস্পরের পরিপূরক। আপনার রিফর্ম হবে, ভালো ইলেকশন হবে, রিফর্ম বাস্তবায়ন হবে। আমার মনে হয় যে এখানে রাজনৈতিক ডায়ালগের কোনো বিকল্প নাই। সে রাজনৈতিক ডায়ালগ যদি পরস্পরের মধ্যে হয়, ভিন্ন মত থাকবে, ভিন্ন ইডিওলজি থাকবে, কিন্তু জাতীয় বিষয়ে আমরা ঐক্যমত্য তৈরি করতে পারবো। এবং এই ক্ষেত্রে প্রফেসর সাহেব যথার্থই বলেছেন যে সনদটা যদি ঠিকঠাক হয়, কারণ সনদ ঠিক হতে হবে। একটা বড় কারণ হচ্ছে যে মানুষের তো প্রত্যাশা ছিল, কিন্তু সব মানুষ তো সচেতনভাবে সব প্রত্যাশা বলতে পারেনি, বলার সুযোগ হয়নি। ইভেন আপনি সচেতন হলে বলার সুযোগ হয়নি। সেই প্রত্যাশার একটা তালিকা তো থাকা দরকার। সেই প্রত্যাশার তালিকাটাই হচ্ছে জুলাই সনদ। আমার মনে হয় সেটা যদি করা হয় তাহলে মনে হয় আরেকটা অগ্রগতি হবে। আমি একটু অ্যাড করি এখানে। এইটা সংকটটা তৈরি হতে পারে যদি এই জুলাই সনদটাকে রাজনৈতিক দলগুলি তার নিজের দলের সনদ হিসেবে এস্টাবলিশ করতে চায়, এই অভিযোগ তো উঠেছে, ডেভেলপ করতে চায়। এই অভিযোগ অলরেডি উঠেছে। যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তারা বসেন, তারা দেশের চিন্তাটা কম করে, অনেকেই, সবাই না, কোনো কোনো রাজনৈতিক দল দলীয় চিন্তাটাকে সামনে নিয়ে আসে। এটাই ডেঞ্জারাস। তাদেরকে বুঝতে হবে যে জুলাই সনদের এটা কি হবে, ভিত্তিটা কি হবে। জুলাই সনদের ভিত্তি হবে আমাদের জাতীয় নীতি, জাতীয় আদর্শ এবং জাতীয় স্বার্থ। এটা কোনো দলের নীতি না, দলের আদর্শ না, দলের স্বার্থ না। এখন 10টা দল আছে, 10টা দল আছে, যদি জুলাই সনদে এখন তাদের আদর্শ এখানে ঢুকাতে চায় অথবা তাদের নীতি এখানে ঢুকাতে চায়, সেটা তো অন্যরা মেনে নিবে না। তো কাজেই এখানে এখানে একটা কনসেনসাসে আসতে হবে, যে কনসেনসাসের ভিত্তিটা হবে যে আমাদের জাতীয় স্বার্থ। তো কাজেই দলগুলির উচিত, রাজনৈতিক দলগুলির উচিত জুলাই সনদকে তাদের সনদ হিসেবে দেখানো। তাদের সনদ তো আলাদা আছে, প্রত্যেক পলিটিক্যাল পার্টির সনদ আছে। ইউ গো টু ইউর ওন সনদ, গো টু ইউর ওন চার্টার। আপনি ওইগুলো নিয়ে আলাপ করেন, আপনি কথা বলেন, আপনি বলেন জনগণের কাছে, বলেন যে আমাদের সনদেই আমরা এটা করতে চাই। কিন্তু এইটা হবে একটা আনপ্যারালাল, এইখানে কোনো কন্ট্রোভার্সি থাকবে না। এইটা যুগ যুগ ধরে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এটা টিকে থাকবে। কাজে এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এটাকে ওই দলীয় যে একটা গণ্ডি, সেই গণ্ডির বাইরে থেকে এসে সবাইকে এখানে ইনক্লুড করতে। এবং আমি তো মনে করি যে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, ওই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বা রাঙামাটির যে একটা ছেলে বা মেয়ে আছে, চাকমা, মারমা বা তঞ্চুঙ্গা, ওই মেয়েটার দিকে আপনার খেয়াল রাখতে হবে, যাতে এই সনদকে সে ওন করতে পারে অথবা এই সনদ তাকে ওন করতে পারে। এবং সেটা যদি সম্ভব হয় তখনই কিন্তু কোনো সংকট তৈরি হবে না। তা না হইলে যদি দলগুলি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব আদর্শ, নিজস্ব নীতি, সেটা দিয়ে যদি সেটা নিয়ে যদি চিন্তা করে তাহলে সংকট তৈরি হবে। আমরা চাই না সে ধরনের কোনো সংকট তৈরি হোক। কাজেই রাজনৈতিক দলগুলির উচিত এই সনদের ক্ষেত্রে তাদের যে দলীয় যে মানে অবস্থান, সেখান থেকে বের হয়ে এসে একটু জাতির স্বার্থের কথা একটু চিন্তা করা, জাতীয়ভাবে একটু চিন্তা করা, যে আমি শুধু যেখানেই যাব সেখানে আমার দল, সেখানে আমার তো ঠিক আছে, দল আছে, দল তো থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু দলের বাইরে, দলের ঊর্ধ্বে উঠে এসে যে জাতীয় স্বার্থটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চিন্তাটা তাদের করা উচিত। খাজা মাইনুদ্দিন, এই জুলাই সনদ যে অচল অবস্থা তৈরি হয়েছে, এর দায় আপনি কাকে দিবেন? রাজনীতিবিদদেরকে না সরকারকে? না, দায় প্রত্যেক পক্ষকে কম বেশি নিতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো, যে প্রফেসর সাহেব বলেছেন যে সংকীর্ণ দলীয় স্বার্থে চিন্তা করলে সংকট তৈরি হবে। দলের ঊর্ধ্বে উঠে জাতীয়ভাবে ভাবলে একটা মোটা দাগে কিছু ঐক্যমত্যে পৌঁছতে হবে, সেখানে রাজনৈতিক দলগুলোর দায় থাকে। আর 2 নম্বর হচ্ছে সরকারের দিক থেকে একটা দায় থাকে, সরকার যাদেরকে নেগোসিয়েশনের দায়িত্ব দিয়েছেন
তাদের স্কিলস, তাদের ক্যাপাসিটিও খুব ম্যাটার নিঃসন্দেহে। করে। আমার মনে হয় যে তাদের দিক থেকেও আইস ব্রেক করার জন্য যে ধরনের কৌশল গ্রহণ করা, রাজনৈতিক দলগুলোর কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, এগুলো এখানেও কাজ করার সুযোগ আছে বলে মনে করি। খাজা মাইনুদ্দিন এবং প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।